আর ভুতুড়ে চাকরির পর এবার বঞ্চনারও হদিশ। আজ হাইকোর্টে পর্ষদ সচিবের হাজিরা। যোগ্য হয়েও 2 বছর ধরে চাকরি মেলেনি মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে, তাই শোকজ করে হাইকোর্ট এজলাসে হাজিরা দিয়ে ব্যাখ্যা তলব করল হাইকোর্ট। যোগ্য চাকরি প্রার্থী হয়েও 2 বছর ধরে চাকরি মেলেনি মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে শোকজ করা হয় হাইকোর্টের তরফে এবং এজলাসে হাজিরা দিয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে হাইকোর্টের তরফে। ভুতুড়ে চাকরি নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিন্তু ভুতুড়ে চাকরির পর যে বঞ্চনাও হয়েছে সেই বঞ্চনারও হদিশ কিন্তু এক্ষেত্রে সামনে এলো। আজ হাইকোর্টে পর্ষদ সচিবের হাজিরা রয়েছে। যারা যোগ্য হয়েও 2 বছর যার চাকরি মেলেনি সেই মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে শোকজ করে সেই বিষয়ে ব্যাখ্যা তলব করা হলো হাইকোর্টের তরফে। এর আগেও আমরা যে খবরে নজর রাখছিলাম যে ভুতুড়ে চাকরির হদিশ, 58 জন ভুতুড়ে শিক্ষক, নিয়োগ তালিকাতে তাদের নাম নেই। এসএসসির হলফনামায় বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছিল, আর সেই এসএসসির নথিতেই কাঠগড়ায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের গাফিলতিতে যোগ্য হয়েও 2 বছর ধরে চাকরি পেলেন না এক প্রার্থী। নিয়োগ দুর্নীতিতে তোলপাড়, ভুরি ভুরি অভিযোগ, আদালতে মামলার পাহাড়। এবার হাইকোর্টে এসএসসির বক্তব্যেই একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। হদিশ মিলল 58 জন ভুতুড়ে শিক্ষকের। ভুতুড়ে চাকরির হদিশ দিল খোদ এসএসসি। বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে একটি হলফনামা জমা দেয় এসএসসি। এসএসসি জানায়, রাজ্যে 58 জন শিক্ষকের নিয়োগ নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। এর মধ্যে নবম দশমে 40 এবং একাদশ দ্বাদশে 18 জনের পার্সোনালিটি টেস্ট কিংবা ইন্টারভিউয়ের কোনো তথ্য নেই। এমনকি নিয়োগ তালিকাতেও নাম নেই এই 58 জনের। 58 ভুতুড়ে শিক্ষকের সেই এক্সক্লুসিভ তালিকা নিউজ 18 বাংলায়। নবম দশমে ভুতুড়ে শিক্ষক 40 জন। এর মধ্যে ভূগোলে 16 জন, ইংরেজি 7 জন, গণিত 1, জীবনবিজ্ঞান 6, ভৌতবিজ্ঞান 2, বাংলা 5 এবং ইতিহাস 3 জন। একাদশ দ্বাদশে ভুতুড়ে শিক্ষক 18 জন। এর মধ্যে অর্থনীতি 1, রসায়ন 2, এডুকেশন 2, ইংরেজি 3, ইতিহাস 1, গণিত 2, রাষ্ট্রবিজ্ঞান 2, জীববিদ্যা 2, দর্শন 2 এবং বাংলায় 1 জন। একদিকে যখন 58 জনের ভুয়ো নিয়োগের হদিশ মিলল, তখনই মধ্যশিক্ষা পর্ষদের গাফিলতিতে যোগ্য হয়েও 2 বছরে চাকরি না মেলার তথ্য প্রকাশ্যে এসেছে। সেপ্টেম্বর 2021 বাঁকুড়া শালতোরা গার্লস স্কুলে চাকরির সুপারিশ পান উমা প্রামাণিক। 2 বছর কেটে গেলেও তিনি চাকরি পাননি। এ নিয়ে হাইকোর্টে মামলা করেন উমা। সেই মামলায় এসএসসির বিরুদ্ধে আদালতে সুপারিশপত্র না দেওয়ার নালিশ করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ দাবি করে এসএসসি সঠিক তথ্য দিচ্ছে না, সুপারিশপত্রই পাঠায়নি এসএসসি। যদিও এসএসসি আদালতের সুপারিশের প্রমাণ দিতেই চাপে পড়ে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে শোকজ করে হাইকোর্ট। সশরীরে পর্ষদের সচিবকে সোমবার হাজিরার নির্দেশ দেন বিচারপতি। সচিবের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেবে না হাইকোর্ট? এজলাসে হাজিরা দিয়ে ব্যাখ্যা দিতে হবে মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে। একদিকে স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় হদিশ মিলল 58 ভুতুড়ে চাকরির, আর অন্যদিকে যোগ্য হয়েও যোগ্য প্রার্থী 2 বছর চাকরি পেলেন না, অপেক্ষা করে রইলেন। তারও হদিশ বা খোঁজ দিল স্কুল সার্ভিস কমিশনের নথি। 2 মিলিয়ে কলকাতা হাইকোর্টের কাছে পাহাড় প্রমাণ চাপে এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদ। ক্যামেরায় সনদ মিশ্রের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আর স্বাস্থ্যক্ষেত্রে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের। সরকারি হাসপাতালগুলির ভেতরে বেসরকারি নার্সিং স্কুল খোলার উদ্যোগ। যেমনটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, প্রাথমিকভাবে 16টি সরকারি হাসপাতালকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে। কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক জেলা
প্রয়োজনে জমি দিয়ে সাহায্য করবে রাজ্য সরকারকে। চলতি মাসেই চূড়ান্ত টেন্ডার প্রক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ওঙ্কার। আমি ওঙ্কারকে জিজ্ঞাসা করবো, ওঙ্কার, ঠিক কিভাবে এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করা হবে? কি পরিকল্পনা রাজ্য সরকারের? স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে পরিকল্পনা করা হয়েছে তা হচ্ছে গিয়ে যে সমস্ত উদ্যোগপতি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বেসরকারি নার্সিং স্কুল বা নার্সিং কলেজ খুলতে চান তাদের পরিকাঠামোগতভাবে সহযোগিতা করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এই ক্ষেত্রে শুধুমাত্র পরিকাঠামোগতভাবেই নয়, যাদের জমি নেই সেক্ষেত্রে রাজ্য সরকারের যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালের ভেতরে জমি দিয়ে সহযোগিতা করা হবে এই বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ খোলার জন্য। তার জন্য প্রাথমিকভাবে 16টি হাসপাতালকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে। তার মধ্যে কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল যেমন রয়েছে, শিলিগুড়ি জেলা হাসপাতাল যেরকম রয়েছে, এবং এর সঙ্গে আরো মোট সব মিলিয়ে 16টি সুপার স্পেশালিটি হাসপাতালকে চিহ্নিতকরণ করা হয়েছে। যে সমস্ত হাসপাতালগুলি 300 বা তার ততোধিক বেড রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে সমস্ত পরিকাঠামোগত বা জমি দিয়ে সহযোগিতা করা হবে বেসরকারি নার্সিং স্কুল বা কলেজ খোলার জন্য যারা উদ্যোগী তাদের জন্য। এজন্য প্রাথমিকভাবে 18 তারিখ একটি বৈঠক ডাকা হয়েছে এবং আগামী 24 তারিখ থেকে এই যে বিডিং প্রক্রিয়া সেটাও কিন্তু শুরু করা হবে, এমনটাই কিন্তু পরিকল্পনা করা হয়েছে। এবং তার 18 তারিখের বৈঠকের পরেই এই বিষয়ে কিভাবে এগোনো হবে সেই নিয়ে একটা চূড়ান্ত মাপকাঠি বা চূড়ান্ত একটা আইডিয়া পাওয়া যেতে পারে। আমি এই খবরের দিকে যেমন নজর রাখলাম, ঠিক তার পাশাপাশি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন দিলীপ ঘোষ এবং তার পাল্টা কটাক্ষ করছেন শান্তনু সেন। যারা মোদী সরকারের বিরুদ্ধে কমপ্লেন করছে, সমস্ত প্রপার্টি বিক্রি করেছে, প্রাইভেট হাতে দিয়ে দিচ্ছে, সেই টিএমসির নেতারা নিজের ছেলে মেয়েদের প্রাইভেট স্কুলে পড়াবেন, অসুস্থ হলে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করবেন, সরকারি হসপিটালকে প্রাইভেট হাতে দিয়ে দেবেন ব্যবসা করার জন্য টাকা পয়সা নেবেন বলে, আর মোদী সরকারের বিরোধিতা করবেন। এই ধরনের দ্বিচারিতা এদের, কেবল টাকা পয়সা চাই। হসপিটাল কেন, ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে সব বিক্রি করে দেবে, সরকারি অফিসে বিক্রি করে দেবে। এখন ভিখারি হয়ে গেছে, টাকার দরকার আছে, খিদে বেড়ে গেছে, ইলেকশন আসছে, তাই সমস্ত সরকারি প্রপার্টি বিক্রি করে পয়সা কামাবে। আসলে দিলীপ বাবু বাংলায় কত বছর ধরে আছেন আমি জানি না। এই 34 বছরে সম্পূর্ণ ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় নিয়ে গেছে। কতগুলো মেডিকেল কলেজ ছিল আর কতগুলো নার্সিং কলেজ ছিল। পরবর্তী ক্ষেত্রে সরকারি হাসপাতালকে কাজে লাগিয়ে মেডিকেল কলেজ তৈরি করার ভবিষ্যৎ এসেছে বলেই আরো এতগুলো মেডিকেল কলেজ তৈরি হয়েছে। নিজেরা দেশের মানুষের স্বাস্থ্যের দিকে খেয়াল করে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, যার হাত ধরে বাংলার 100% মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায় সরকারি পরিকাঠামোয় এবং বেসরকারি পরিকাঠামোয় স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা পায়। সুতরাং বাংলার মানুষ সুস্থ থাকুক সেটা বিজেপি চায় না, তাই এই ধরনের কথা। খবর এই মুহূর্তে।